বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো আজকে আমরা হাজির হলাম অষ্টম শ্রেণীর গণিত। তো অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট অর্থাৎ তৃতীয় সপ্তাহে। তো তো তোমরা জানো বাংলাদেশ সরকার কর্তৃক যে অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করছে, সেই অ্যাসাইনমেন্টের প্রত্যেক শিক্ষার্থী আশা করি যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তারা প্রশ্নটা পেয়ে গেছে এবং প্রশ্নটা দেখছো। তো গণিতের আজকে আমরা সমাধানটা শুধু দেখব। তো গণিত অষ্টম শ্রেণী, অর্থাৎ আজকে আমি তোমাদের উদ্দেশ্যেই অনেক পরিশ্রম করে প্রশ্নের সমাধান করার চেষ্টা করলাম। তো আশা করি তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ অ্যাসাইনমেন্টের যে ফলাফলটি সর্বোচ্চ নাম্বার পেয়ে যাবে। তো আজকে আমরা দেখব, প্রশ্ন তো আমরা জানি, তো এখানে আমরা সাজিয়ে লিখছি। তো অষ্টম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট তৃতীয় সপ্তাহে। তো 1 নং প্রশ্নের উত্তর। তো এখানে 2 ধাপে এটা মানে প্রশ্নটা করা আছে। তো সরল মুনাফার ক্ষেত্রে আর একটা হলো চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো যাই হোক না কেন, এখানে আমাদের ক এবং খ আছে এই সরল মুনাফার ক্ষেত্রে। তো এখানে ক, তো এই যে মূলধন, আসল, সময়, মুনাফার হার কী দ্বারা প্রকাশ করা হয় এটা আমরা বোর্ড বই কিন্তু জানি। তো যাই হোক, শুধু আমরা অ্যান্সারটা দেখব আজকে। তো ক নম্বরটা এখানে বের করতে বলছিল আমাদের মুনাফা। তো মূলধন বা আসল এটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এটা দেওয়া আছে আমাদের 15,000 টাকা। আর সময় অর্থাৎ এন দ্বারা প্রকাশ করা হয়, যার সময় হিসেবে আছে 3 বছর। আর মুনাফার হার এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর 9% মানে 100 ভাগের 9 ভাগ। তো এখান থেকে আমরা যে সূত্রটা জানি, অর্থাৎ আমরা জানি মুনাফা সমান আই ইকুয়াল টু পি আর এন। ঠিক আছে? তো এই সূত্রটা অনুযায়ী এখানে আমরা মুনাফা বের করতে পারবো খুব সহজেই। তো এখানে পির মান, তো পির মান হলো 15,000 টাকা গুণ, কারণ পি আর এন সবগুলো গুণ অবস্থায় আছে। তো আর এর মান দেখো এখানে আমরা সাইডে রাফ করার মতো করছি এখানে। তো 9/100 গুণ আর এন হলো বছর অর্থাৎ 3। তো উপরেগুলো আমরা উপরে গুণ করলাম, দেখো 0 0 শর্টকাটে দেখো 0 0 কাটলাম 2 0। তো উপরে থাকবে 150 গুণ 9 গুণ 3, এটা গুণ করলে দেখা যাবে 4,050 টাকা। তাহলে এখানে আমরা উত্তর এখানে আমরা সাইডে লিখছি। তো দেখো উত্তর দেশে মুনাফা এখানে পেয়ে গেলাম 4,050 টাকা। তো এটাই আমাদের ক নম্বর অ্যান্সার ছিল। তো পরবর্তী যে প্রশ্নটা ছিল, তো সেই প্রশ্নে আমরা অ্যান্সারটা দেখব যে আসলে হ্যাঁ খ নম্বরটা এখানে আমাদের বের করতে বলছিল মুনাফা আসল। তো যাই হোক, ক থেকে যে পাইলাম মুনাফা আয়, অর্থাৎ এখানে মুনাফা যে পাইলাম সেটা আয় 4,050 টাকা। আর দেওয়া আছে মূলধন বা আসল, এটা তো দেওয়াই আছে উদ্দীপকে 15,000 টাকা। তো এখানে আমাদের শুধু শর্টকাট বা অন্য একটা সূত্র আছে সেটাও ফলো করলেও হবে, আবার এটা ফলো করলেও কোনো সমস্যা নেই। অর্থাৎ মুনাফা আসলের সূত্র, অর্থাৎ মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি বড় হাতের, আর এটার সূত্র হলো পি প্লাস আই। ঠিক আছে? তো পি মানে মূলধন বা আসল, তো এটার মান হলো 15,000 টাকা আর যোগ সূত্র এটা, আর আয় হলো যেটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম ক থেকে। তো মুনাফা হলো 4,050 টাকা। তো এটা টোটালে যোগ করলে 19,050 টাকা, অর্থাৎ আমরা খ নম্বর অ্যান্সারটা করতে পারলাম। তো মুনাফা আসল 19,050 টাকা। ঠিক আছে? এইটা। তো আমি এখানে প্রশ্ন নং একটাই দেওয়া ছিল, তো দ্বিতীয় স্টেপ হিসেবে এটাকে আমি 2 নং প্রশ্নের উত্তর হিসেবে লিখছি। তো দেখো একটা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, এতক্ষণ আমরা সরল মুনাফার ক্ষেত্রে দেখলাম, এখন চক্রবৃদ্ধির মুনাফার ক্ষেত্রে। তো প্রত্যেকটা সূত্রই কিন্তু আমাদের জানা, অর্থাৎ আমরা জানি, কারণ যখন করোনাকালীন অবস্থায় স্কুল বন্ধ হয়ে গেল তার আগে কিছুটা হলেও আমরা এটা জানি। অর্থাৎ যাই হোক না কেন, এটা ক নম্বর। তো ক নম্বর প্রশ্নটা ছিল এখানে আমাদের চক্রবৃদ্ধি মূলধন বের করতে বলছিল। ঠিক আছে? অর্থাৎ 1 বছরান্তের যে চক্রবৃদ্ধি মূলধন সেটা আমরা বের করব সূত্রের মাধ্যমে। তো একই স্টেপ একই ধাপ, অর্থাৎ মূলধন বা আসল এটা পি দ্বারা প্রকাশ করি। এটার মান দেওয়া ছিল 15,000 টাকা। সময় এখানে বের করতে বলছে 1 বছরান্তে, মানে এন হবে 1 বছর। আর মুনাফার হার আর 9%, অর্থাৎ 100 ভাগের 9 ভাগ, অর্থাৎ 9/100। তো চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি, এটা হোয়াট, অর্থাৎ এটাকে আমাদের কী করতে হবে, বের করতে হবে। তো পরের পেজে গেলাম, অর্থাৎ আমরা জানি 1 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন।
সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর পাওয়ার হিসেবে এন থাকবে, হ্যাঁ এন। তো এখানে এন মানে কি আসলে এই যে আমরা দেখলাম এই যে 1 বছর, হ্যাঁ এটাকে 1 দিতে হবে আর কি পাওয়ার হিসেবে। তো এখানে যা আছে তাই। তো দেখো আর এর মান বসাই দিলাম, পির মান বসাই দিলাম। তো এখানে দেখা যায় ব্র্যাকেটের ভিতরে আমরা দেখতে পাই, তো ব্র্যাকেটের মধ্যে যেটা পাওয়া যায় ভগ্নাংশ আকার আছে, এটা লসাগু করে নিলাম যা হোক, অর্থাৎ লসাগু 100, এখানে ডাইরেক্ট উপরে এক মানে 100কে 100 দিয়ে 1 দ্বিগুণ করলে 100 হবে যোগ, হ্যাঁ 100 ভাগ করলে হবে 1, এটা 9 দ্বিগুণে 9 কেন, অর্থাৎ যাই হোক না কেন এখানে 109 বাই কত 100 আর পাওয়ার হিসেবে 1 আছে, এটা আমরা রেখেই দিলাম, ঠিক আছে বোঝার জন্য। এটা আমরা প্রথমে এটা মানে বাদ দিয়ে দিতে পারতাম, কিন্তু যাই হোক লিখলাম। তো এখানে উপরেরটা উপরে গুণ করি, অর্থাৎ দেখো এখানে কি কাজ করতে পারি এখানে। তো 15,000 গুণ 109, কারণ এটা গুণ অবস্থা আছে আর ভাগ হবে 100, তো 2 শূন্য কাটাকাটি করলাম, করার পর দেখা যায় 150 আর গুণ 109 থাকে, আর 1 দ্বারা ভাগ করলে এটাই হবে আর কি। যাই হোক 16,350 টাকা পাইলাম। তো 1 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন পাইলাম বা হবে 16,350 টাকা। এটা আমাদের 2 নং প্রশ্নের দ্বিতীয় স্টেপে ক নম্বর সমাধান হয়ে গেল। তো খ নম্বরে এখন দেখব। তো এটা আবার বলছে যে 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা কত হবে, ঠিক আছে। তো একই সব কিছু দেওয়া আছে, এটা আমি শুধু লিখছি এটার জন্য যে যাতে করে কোনো স্যার বা ম্যাডাম এটাকে ভুল না ধরতে পারে এবং নাম্বার আমরা খুব সহজে পেয়ে যাই। তো এখানে যাই হোক মূলধন বা আসলে এটা পি দ্বারা, অর্থাৎ এটা যা আছে অর্থাৎ 15,000 টাকায়, আর এন হলো যেহেতু 2 বছরান্তে চক্রবৃদ্ধি বের করতে হবে, এই জন্য এন এর জায়গায় 2 বছর হবে। আর মুনাফা হার একই, অর্থাৎ 9%, অর্থাৎ 9/100, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন, এটাকে আমরা সূত্র জানি সি ইকুয়াল টু 100, অর্থাৎ এটা আমরা বের করব। তো পরের পেজে গেলাম। তো পরের পেজ, তো দেখো এখানে আমরা জানি 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তো এখানে সব কিছু ঠিক থাকবে, শুধু এন এর মানটা অর্থাৎ যত বছর বলবো তত হয়ে যাবে। যদি 3 বছর বললে 3, 4 বছর বললে 4। তো যাই হোক না কেন এখানে আমরা সূত্র জানি সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন, এন হিসেবে, আর পির মানটা 15,000, আর এক তো একটা সূত্রেরই 1 যোগ আর 9/100 মানে হলো আর এন। তো আমরা শতকরা বের করলাম, অর্থাৎ আর এন এর জায়গা হবে কি 2, কারণ 2 বছর। তো এটা হিসেব করলে তো লসাগু করলে তো যোগ করলে 109 মানে 15,000 ইন্টু 109 ভাগ 100 টু দি পাওয়ার হিসেবে 2, হ্যাঁ। তো এটাকে আমরা দেখো এখানে 15,000 গুণ, তো 109কে 100 দ্বারা ভাগ করলে 1.09 পাওয়ার হিসেবে 2। তো 15,000 টাকা যা 15,000 যা আছে তাই গুণ, দেখো এখানে 1.09, এটা হবে 2 বার গুণ, অর্থাৎ পাওয়ার হিসেবে আমরা যেটা মানে শিখছিলাম, যেটা গুণ করলে দেখা যাবে 1.1881, হ্যাঁ। তো 15,000কে আমরা 1.1881 দ্বারা গুণ করলে এটা দেখা যাবে 17,821.5 টাকা। তো 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন হবে এটা 17,821.5 টাকা। এটাই কিন্তু আমাদের উত্তর। তো গ নম্বরটা তাই বলছিল যে এখানে 3 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধনটা কি হবে। তো দেওয়া আছে মূলধন বা আসল পি হলো 15,000 টাকা, আর এন হলো, এটা একটু চেঞ্জ হবে শুধু এই জায়গায়, অর্থাৎ এন যত বছর হবে তত, অর্থাৎ 1 বছরের জন্য মানে এন হবে 1 বছর 1, অর্থাৎ 3 বছরের কথা বলছে এখানে 3, হ্যাঁ এন সময় আর কি 3 বছর। আর মুনাফার একই হবে, তো এখানে একই পার্সেন্টেজ দেওয়া আছে। তো আর দ্বারা প্রকাশ করি মুনাফার হারকে, এখানে 9, হ্যাঁ পার্সেন্ট, তো 9/100। তো চক্রবৃদ্ধি মূলধন একই সূত্র, অর্থাৎ এটাকে আমরা জানি। তো শুধু একটু চেঞ্জ হবে এইভাবে যে পরের ফেজে, তো আমরা দেখতে পাই আমরা জানি 3 বছরান্তর চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। তো যেখানে সব কিছু ঠিক থাকবে, শুধু আমাদের এনের জায়গায় যত বছরে বলবে তত বছর শুধু চেঞ্জ হবে। তো সব কিছু এক। তো যাই হোক 15 মানে পি হলো 15, 1 আর আর মান তো আমরা 9/100, আর টু দি পাওয়ার অর্থাৎ পাওয়ার হিসেবে 3, অর্থাৎ এটাকে আমরা 3 বলি বা 3 যাই হোক বাংলায়। তো পাটিগণিত যদিও এখানে তো 15 গুণন, তো এটা 109কে 100 দ্বারা ভাগ করলে 1.09 পাওয়া যাবে। এটা দেখো এটা আমরা কি করব, তো এটাকে আমরা 3 বার গুণ করতে পারি, অথবা পাওয়ার হিসেবে 3 দিয়ে এটা ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো, অর্থাৎ 1.295029, হ্যাঁ। তো
হাজারকে 1.295029 এটাকে গুণ করলে আমরা পাবো এটা 19,425.435 টাকা। তো 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধনটা হবে 19,000 কত 425.435 টাকা। ঠিক আছে, তো এবার এখানে বলছে যে এখানে আমাদের কি করতে হবে। তো ঘ নম্বর প্রশ্নটা ছিল এরকম, চক্রবৃদ্ধি মুনাফা। তো চক্রবৃদ্ধি মুনাফা এটাকে আমাদের কি করতে হবে, চক্রবৃদ্ধির মুনাফা। তো যাই হোক, ঘ নম্বরটা এখানে মূলধন বা আসল যা আছে তাই, অ্যান্ড এখানে পর একটা সময়ের কথা উল্লেখ আছে, অর্থাৎ অ্যান্ড সেগুলো 3 বছর, আর আর এর অর্থাৎ 9%, 100/9 চক্রবৃদ্ধি মুনাফা। এটাকে আমরা চক্রবৃদ্ধির ক্ষেত্রে এটা একটা মুনাফার সূত্র জানি, I=, তো এই সূত্রটা আমরা পরের পেজে লিখছি, সেটা হলো 6 পেজে। তো দেখো এখানে আমরা দেখতে পাই, তো আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা I = P × 1+r⁴ অর্থাৎ বিয়োগ কত হবে, এটা আমরা পেয়ে গেলাম P। তো Pর মান 15,000, আর 1 যোগ আর আর এর মান শতাংশ হিসেবে 9/100, আর পাওয়ার হিসেবে 3 বছর কথা বলছে, এখানে 3 হবে, বিয়োগ কত 15,000। ঠিক আছে, তো এইটা। তো তারপর এটাকে আমরা আগের মতো ক্যালকুলেশন করব। ঠিক আছে, তো সব কিছু ক্যালকুলেশন করার পর দেখা যাবে 15,000 গুণন 1.295029, এটাকে গুণ করলে হবে, আর বিয়োগ হিসেবে দেখো 15,000 আছে, 15,000টা দিতেই হবে। তো 19,000 আমরা ফিনিশিং হিসেবে পেয়ে গেলাম 19,425.435 থেকে আমাদের 15,000 বিয়োগ করতে হবে, করলে এখানে পাওয়া যাবে 4,425.435 টাকা। ঠিক আছে, তো চক্রবৃদ্ধি মুনাফা পাইলাম বা হবে এটা 4,425.435 টাকা। ঠিক আছে, এইটা কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম। তো ও নাম্বারটা এখানে বলছিল, এখানে আমাদের সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার কি, এখানে আমাদের মুনাফার অর্থাৎ সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার আমাদের কি বের করতে বলছিল, পার্থক্য বের করতে বলছিল। তো যাই হোক, এখানে সরল মুনাফা ক্ষেত্রে পাই যেটা আমরা প্রথমে বের করলাম 1 নং প্রশ্নের ক নাম্বারটা। তো সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করে, এখানে 4,050 টাকা। তো ঘ থেকে এই মাত্র পাইলাম চক্রবৃদ্ধি মুনাফা আয় অর্থাৎ 4,425.435 টাকা। তো সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য মানে আমরা কি বুঝি, বিয়োগ। ঠিক আছে, তো এখানে টাকা হিসেবে আমরা তুলনা করলে দেখা যায় চক্রবৃদ্ধি মুনাফাটা একটু বেশি, এই জন্য বড় থেকে আমরা ছোটোকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, অর্থাৎ 4,425.435 টাকা থেকে 4,050 টাকা বিয়োগ করে দেব, কারণ এখানে পার্থক্যের কথা বলছে। তো এখানে পাওয়া যায় 375.435 টাকা। ঠিক আছে, তো এখানে একটা মন্তব্য করতে বলছিল। তো এই মন্তব্যটা প্রশ্নটা হয়তো তোমাদের কাছে আছে, তোমরা প্রশ্নটা দেখে নিবা। তো পরের স্টেপটা হলো, আমি মনে করি, তো এটা আমাদের ভাষায় লিখতে হবে। তো আমি মনে করি 3 বছর পর সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ বেশি এবং সুবিধাজনক, কারণ এটা পর্যায়ক্রমে বাড়তেই থাকে এই জন্য। ঠিক আছে, তো এই উত্তরটা এইভাবে লিখবো, অর্থাৎ 375.435 টাকা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো পরের স্টেপে আমরা এখন চলে যাব। তো এই দুইটাই ছিল আমাদের সৃজনশীল। তো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন একটু দেখার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধু একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা। তো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমাদের টোটাল 7টা ছিল। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের জানা, তো তোমাদের প্রশ্নটা তোমরা নিয়ে বুঝতে পারো। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি তোমাদের জন্য এটা তৈরি করছি। তো দেখো এখানে, তো প্যাটার্নের বীজগণিতিক রাশি, এখানে প্যাটার্নের এখানে আমরা রাব করছি, দেখো 6, 11, 16, 21, এটা প্রত্যেকটা সংখ্যার পার্থক্য দেখা যায়। 11 থেকে 6 বাদ দিলে 5, 16 থেকে 11 বাদ দিলে 5, 21 থেকে 16 বাদ দিলে এই পাশে দেখো। ঠিক আছে, এই যে আমি রাব দেখা দিছি এটা, তাহলে প্রত্যেকটা 5। তো এখানে আমরা প্যাটার্নের বীজগণিতিক রাশিটা হবে 5 + 1। ঠিক আছে, এটা। তো 2 নম্বর প্রশ্ন একটা ছিল ক্যাডের সংখ্যা কী হবে এবং চিত্রটা কী হবে।
তো দেখো এখানে আমরা উত্তর লিখছি, শুধু এখানে সংক্ষিপ্ত প্রশ্নে উত্তর লিখতে হবে, এটা ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, কারণ এখানে বোঝার জন্য আমি এখানে ব্যাখ্যা অর্থাৎ রাফ করে দেখিয়ে দিয়েছি যে কেমনে হলো। ঠিক আছে, তো পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা তো হবে 11। ঠিক আছে, তো চিত্রটা হবে এরকম। ঠিক আছে, তো কাঠিটা প্রত্যেকটা কাঠি গুনে দেখবা যে এখানে 11টাই আছে। ঠিক আছে, তো তারপর 3 নাম্বারটা হয় প্রশ্ন ছিল এখানে 1 মিটার কাকে বলে। হ্যাঁ, তো আমরা জানি দৈর্ঘ্যের একক মিটার, অর্থাৎ ফ্রান্সের রাজধানী, তো রাজধানী প্যারিসের দ্রাঘিমা রেখা বরাবর বিষুবরেখা পর্যন্ত দৈর্ঘ্যের কোটি বা 1 কোটি এরকম হতে পারে, বা কোটি মানে 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলা হয়। ঠিক আছে, তো এতটুকু দিলেই হবে। তো এটা কিন্তু বোর্ড বইয়ে আছে, আমরা মানে লক্ষ্য করলে পেয়ে যাব। তো যাই হোক 4 নম্বরটা একটু এখানে আমাদের কি বের করতে বলছিল জানি। হ্যাঁ, অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত ম্যাট্রিক পদ্ধতির 2টি একক আমাদের মানে অধিক মানে বেশি পরিমাণে কোনো বস্তুর ওজন মাপার জন্য যেটা ব্যবহৃত হয় আর কি, যে পদ্ধতি, এটা হলো 1 নম্বর কুইন্টাল, 2 নম্বর হলো ম্যাট্রিক টন। এটা দিলে আমাদের কিন্তু অ্যান্সারটা কারেক্ট। তো 4 নম্বর চলে গেলে এখন 5 নম্বর আমরা দেখতে চাই। তো 5 নম্বর ফলাফলটা কি? তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 5 নম্বর প্রশ্নটা এখানে, হ্যাঁ আমি এখানে রাফ করে রাখছি। তো দেখো রাফ, তো রাফটা বোঝার বিষয় একটু। তো দেখো 1 একর যদি, হ্যাঁ 1 একর যদি এত অর্থাৎ 4046.86 বর্গমিটার প্রায় হয়ে থাকে, তারা 10 একরে কত হবে সেটা আমাদের বের করতে বলছিল। তো এটা আমরা 1 একরে এত হলে 10 একরে এত হবে, অর্থাৎ গুণ হয়ে যাবে, অর্থাৎ বেশি হয়ে গেলে গুণ হয়ে যায়। তো যাই হোক 4000 না, এটা 40,468.6 বর্গমিটার প্রায়। প্রায় কেন, আমরা দশমিক যখন আসে দশমিক উপর কোনো সংখ্যা থাকলে আমরা প্রায় লিখি। ঠিক আছে, তো এই যেটা আমরা রাফ করে দেখাইলাম কিভাবে হলো। ঠিক আছে, তো শুধু উত্তরটা দিতে হবে এখানে সংক্ষিপ্ত প্রশ্নের, এখানে আমাদের রাফটা করার দরকার নাই। তো যাই হোক এটা আমরা শুধু দেখার জন্য। তো এখানে আমরা উত্তর লিখব, এখানে দেখো 5 নাম্বারটা। তো 5 নাম্বারটা এখানে দেখিয়ে দিলাম। তো কিভাবে উত্তর হলো, অর্থাৎ এটা শুধু উত্তর লিখব 40,468.6 বর্গমিটার প্রায়। তো এটার পর তারপর 6 নম্বর বলছিল এখানে এখানে আমাদের 160 সেন্টিমিটারে কত ইঞ্চি। ঠিক আছে, তো 160 মানে সেন্টিমিটার কত ইঞ্চি হবে। তো এখানে এই রাফটা আবার দেখাই দিই 6 নম্বরটা। তো দেখো আমরা জানি 2.5 সেন্টিমিটার 4 সেন্টিমিটার যদি 1 ইঞ্চি হয় তাহলে 1 সেন্টিমিটার একটু কম হবে মানে ভাগ হয়ে যাবে। তো এরকম 160 সেন্টিমিটার বেশি হবে, তাহলে এখন 1 গুণন 160/2.54 দ্বারা ভাগ করলে এখানে আমরা এতটুকু পাবো। ঠিক আছে, তো 62.992 ইঞ্চি প্রায়। ঠিক আছে, কেউ যদি এটাকে প্রায়কে ভেঙে অর্থাৎ 1 গড় যোগ করে দেয় অর্থাৎ 63 লিখে কোনো সমস্যা নেই, একই উত্তর, এটা দিলেও একই উত্তর। অর্থাৎ কেউ যদি 63 ইঞ্চি দেয় তাও হবে শুধু, অথবা 62.992 ইঞ্চি প্রায় লিখলো, এটাই কিন্তু উত্তর। তো যাই হোক এটা আমি এখানে লিখছি এটাই। তো উত্তরটা শুধু 6 নম্বরটা 62.992 ইঞ্চি প্রায়। তো এটা একটা উত্তর চলে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আরেকটু আমরা বোঝার চেষ্টা করবো, সেটা হলো দেখো একটা অঙ্ক ছিল, যে প্রশ্ন ছিল যে এত অর্থাৎ বায়ুর তুলনায় এত গুণ ভারী হলে, অর্থাৎ একটা ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম হলে পারে, এটা আমার কিলোগ্রামে এরকম প্রশ্ন একটা ছিল। তো এই মুহূর্তে আমাদের আমার কাছে প্রশ্নটা নাই বললেই চলে। তো যাই হোক এই প্রশ্নটা আমি যদিও সমাধান করার চেষ্টা করছিলাম। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো একটু, তো এখানে রাফটা একটু দেখে নাও তো কিভাবে আমি করলাম এটা। তো নিজের ইচ্ছা মতো না, এখানে নিয়ম অনুযায়ী আমি এখানে করে দিয়েছি। তো দেওয়া আছে বায়ুর পানির তুলনায় এত গুণ যদি ভারী হয় তাহলে 1 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন এত গ্রাম হলে, তো এরকম 76,076 না, এখানে হবে মনে হয় 1.70 অর্থাৎ 7,68,000 ঘন সেন্টিমিটার বায়ুর ওজন বেশি হয়ে যাবে। তার মানে এটাকে সবগুলোই কিন্তু গ্রামে আসবে, অর্থাৎ 7,68,000 কে 0.00129 গ্রাম দ্বারা যদি গুণ করে দেয় তাহলে দেখা যায় 990.72 গ্রাম। তো এখানে আমাদের গ্রামে দিলে চলবে না, কারণ এখানে প্রশ্নই বলছে যে এটাকে আমাদের কিলোগ্রামে দেখাইতে হবে, অর্থাৎ কেজিতে দেখাইতে হবে। তো এই জন্য আমরা 1000 দ্বারা এই গ্রামকে ভাগ করে দিলাম, তাহলে দেখা যায় 0.990 কিলোগ্রাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো এই অ্যান্সারটা আমরা রাফটা দেখিয়ে দিলাম। তো এই উত্তরটা এই হিসেবে আমরা শুধু উত্তরটা পেয়ে গেলাম 0.990 কিলোগ্রাম। এটাই কিন্তু আমরা প্রায় লিখতে পারি। ঠিক আছে, তো এটা আমরা প্রায় লিখলে একটু খুব একটা খারাপ হয় না, মন্দ হয় না। তো এখানে আমরা প্রায় লিখে দিব। তো এখানে আমরা প্রায় লিখলাম।
ঠিক আছে। তো এইটা, তো শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পর্বটা ছিল এরকম। তো ফিডব্যাক হিসেবে আবারও একটু দেখার চেষ্টা করি, তো একটু মনোযোগ সহকারে দেখবা। তো অষ্টম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্টে তৃতীয় সপ্তাহের 1 নং প্রশ্নের ক নম্বর, এই যে এটা আমাদের অ্যান্সার ছিল। তো মুনাফা বের করতে বলছিল, তো মুনাফার উত্তর পেয়ে গেলাম 4050 টাকা। তো পরের পেজে আমরা যাই, সেটা হলো এখানে মুনাফা আসল বের করতে বলছিল, এটা আমরা পেয়ে গেলাম 19050 টাকা। তো 2 নং স্টেপ, তো এখানে চক্রবৃদ্ধি অর্থাৎ ক্ষেত্রে, তো এখানে আমাদের বের করতে বলছিল যে চক্রবৃদ্ধির মূলধন, এটা হলো 1 বছরান্তে, তো এটা আমরা পেয়ে গেলাম, উত্তরটা পেয়ে গেলাম 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন হবে 16350 টাকা। তো খ নম্বরটা এখন 2 বছরান্তে কত হবে সেটা আমরা বের করে দেখাইব, ঠিক আছে। তো এই জন্য আমাদের পরের পেজে যেতে হবে। তো দেখো একটু ভালো করে লক্ষ্য করে, তো 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন, তো এখানে আমরা পেয়ে গেলাম উত্তরটা কত হবে 17,821.5 টাকা। তো গ নম্বর হয়তো এখানে 3 বছর আনতে বলছে, তো যাই হোক এখানে দেওয়া আছে মূলধন যা আছে সব কিছু এইভাবে সুন্দর করে সাজায় গোছাই দিবা, তো আশা করি ফুল নাম্বার পেয়ে যাবে সবাই। তো 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি, সূত্র সব কিছু ঠিক থাকতে হবে। আর দেখো 3 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 19,425.435 টাকা, ঠিক আছে। তো এইটা, তো ঘ নম্বর, তো ঘ নম্বর এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে, তো এখানে আমরা সব কিছু আসল, সময়, মুনাফা হার যা আছে সব কিছু আমরা ঠিকভাবে লিখব। তো পরের পেজে আমি চলে গেলাম। তো পরের পেজে দেখো এখানে চক্রবৃদ্ধি মুনাফা, এটা একটা সূত্র, এটা মনে রাখতে হবে, এটা আমাদের বোর্ড বই আছে। সূত্রটা শুধু লিখলাম এখানে, 1 অর্থাৎ আই গেল পি ইন্টু 1+r⁴ মাইনাস অর্থাৎ বিয়োগ পি। সব কিছু আমাদের হিসাব ঠিক থাকতে হবে, কোনো কিছু উল্টাপাল্টা হিসাব করলে কিন্তু অ্যান্সারটাও আমাদের উল্টাপাল্টা চলে আসবে। তো যাই হোক চক্রবৃদ্ধি মুনাফা এখানে হবে 4425.435 টাকা, এটা একটা। তো পরে স্টেপে আমরা চলে যাই। তো এখানে আমাদের চক্রবৃদ্ধি সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করতে বলছে। তো প্রথমে আমরা ক থেকে পাইলাম সরল মুনাফার ক্ষেত্রে যে অ্যান্সারটা করলাম, সরল মুনাফা এই গেল 4050 টাকা, এবং চক্রবৃদ্ধি মুনাফা এত পেলাম। তো যাই হোক পার্থক্য মানে বিয়োগ, তো বড় মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা থেকে আমরা ছোট মুনাফা বাদ দিয়ে দিলে, তো এখানে পাওয়া যাবে 375.435 টাকা। তো এখানে একটা মন্তব্য বলছেন, এটা মন্তব্য লিখলাম। তো 3 বছর পর সমৃদ্ধি সঞ্চিত স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার পরিমাণ বেশি হবে এবং সুবিধাজনক, কারণ এখানে চক্রবৃদ্ধি যত বেশি হয় তত এই টাকার পরিমাণটা বেড়ে যায়। তো যাই হোক এত টাকা হয়ে গেল, ঠিক আছে। তো সংক্ষিপ্ত প্রশ্নটা আরেকবার দেখার চেষ্টা করি, শুধু উত্তর লিখতে হবে। তো 1-এর উত্তর, তো দেখতেই পাচ্ছ আমরা 1-এর উত্তর এইভাবে লিখছি। তো 2-এর উত্তর এইভাবে সুন্দর করে সাজা। 3-এর উত্তর 1 মিটার কাঠা বলে, এটা মানে সেভাবে আমরা লিখব। তো অধিক পরিমাণে বস্তুর জন্য যে একক দুইটা ব্যবহার করে, সেটা কুইন্টাল, একটা হলো কুইন্টাল, অপরটি হলো মেট্রিক টন। তো এরপর এই যে 5 নাম্বার জন্য রাফের মানে রাফ করার প্রয়োজন ছিল, এটা রাফ আমরা করে নিলাম। তো দেখো এই যে সুন্দর করে আমরা রাফ করছিলাম, তো এই যে রাফ, এটা হলো 5-এর রাফ, এটা 6-এর রাফ, এটা হলো 7-এর রাফ, ঠিক আছে। তো এই যে রাফ, এখানে অঙ্ক করার মতো কিছু দরকার নেই, এখানে আমরা 5-এর উত্তর পেলাম 40,468.6 বর্গ মিটার প্রায়। তো 6 নম্বরটা হলো 62.992 ইঞ্চি প্রায়, আর 7 নম্বর উত্তর হবে 0.990 কিলোগ্রাম প্রায়। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে তোমাদের যে সাপ্তাহিক অর্থাৎ 4র্থ সপ্তাহ যে অ্যাসাইনমেন্ট আছে, তো সেই অ্যাসাইনমেন্টে প্রত্যেকটা প্রশ্নের সমাধান পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখতে হবে। অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে এই ক্লাসটা শেয়ার করে নেবা। তো আমি আশা করি ইনশাল্লাহ তোমরা এটা যদি ওই প্রশ্ন অর্থাৎ অ্যান্সারটা দিয়ে দাও, তো খুব ভালো একটা নম্বর পেয়ে যাবা। তো এখানে মানে প্রশ্ন উত্তর কোনো একটু ভুল নাই, সঠিক আছে ইনশাল্লাহ আশা করি। তো এটা দিয়ে দিবা। আরেকটা রিকোয়েস্ট থাকবে, এই যে এত পরিশ্রম করে তোমাদের উদ্দেশ্যে এই যে প্রশ্নটা আমি অর্থাৎ সলিউশন করে দিলাম, তো এর জন্য অবশ্যই মানে যদি ভালো লেগে থাকে একটা লাইক থাকবে, পাশাপাশি ভালো কিছু মন্তব্য করার চেষ্টা করবে, বন্ধু বান্ধবকে শেয়ার করবে, এবং পরবর্তী যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলোর উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। তো পরবর্তীতে অ্যাসাইনমেন্ট অর্থাৎ 4র্থ সপ্তাহে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।